नमस्कार बंधुरा केमन आছেন সবাই। आशा करी सबाई खूब भालो आছেন। आमी सर्बानी आमार বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প পিদিমের নিচে। শুনতে থাকুন। পিদিমের নিচে। একটি মাত্র গ্রামে আমার বাল্যে এই ধরনের এক ব্যক্তিকে আমি দেখেছিলাম। কেউ তার জীবনচরিত লেখেনি, কেউ জানেও না তাকে, কিন্তু আমি জানি এবং যতটুকু জানি বা নিজের চোখে দেখেছিলাম লিখে রাখা উচিত ভেবে লিখে রাখলাম। আমার ছেলেবেলায় দিন কতক মাসির বাড়িতে কাটিয়েছিলাম সে গ্রামে। আমার তখন বয়স 9-10 বছরের বেশি নয়। গঙ্গার ধারের পথ দিয়ে একদিন মাস্তুতো ভাই নন্দর সঙ্গে পাশের গ্রামে আমিনপুরে চাল আনতে যাচ্ছিলাম। বিকেল বেলা, বর্ষাকাল। গঙ্গার জলে খুব ঘোলা এসেছে। জল বেড়ে 7 নলির বড় চড়া ডুবে গিয়েছে। ঝিঙে পটলের ক্ষেতে জলের অত্যন্ত ধারে এসে পড়েছে। হঠাৎ নন্দ আমি ধমক দিয়ে বললে, এই সরে আয়। কি রে? আমার মুখ থেকে কথা বেরুতে না বেরুতে ঝুট করে অনেকখানি পাড় ভেঙে পড়লো অনেক নিচে ঘোলার জলের আবর্তের মধ্যে। আমার শরীর ঝিমঝিম করতে লাগলো। নন্দ বললে, এখনই গিয়েছিলে যে? সত্যই তাই। আর একটু হলে আমি গিয়ে পড়তাম গঙ্গা গর্ভে। তখন সাঁতার জানতাম না। জলে পড়লে আর বাঁচবার উপায় ছিল না। আমার বড় ভয় হলো। গঙ্গার ধার বেয়ে বেয়েই রাস্তা অনেক দূর চলে গিয়েছে। যদি আবার পাড় ভাঙে, বিশ্বাস কি? নন্দকে বললাম, নন্দদা, আমি যাব না, তুই যা, আমি বাড়ি যাই। বলেই স্বীকার করতে এখন লজ্জা হয়, কেঁদে ফেললাম। নন্দ কাছে এসে বললে, ওই দেখো না, কেঁদে উঠলি কেন? কি মুশকিলেই পড়া গেল দেখো। বাড়ি যেতে পারবি না একা, চল তোকে পাগলা ঠাকুরের আস্তানায় রেখে আসি। এইভাবে এই অদ্ভুত লোকটির সঙ্গে আমার প্রথম পরিচয় ঘটল। এ অঞ্চলে আমি আছি আজ মাস 2। পাগলা ঠাকুরের সম্বন্ধে অনেক কথা শুনে আসছি এতদিন। শুনেছিলাম প্রথম আমার মাসিমার মুখে। আমি বলেছিলাম, কে সে মাসিমা? গঙ্গার তীরে থাকে, 7 নলির চরের এপারে। কে সে? যেতে বুনো, ওখানে আস্তানা করে আছে, ঘর বেঁধে আজ 20-30 বছর। আমার তো বিয়ে হয়ে এখানে এসে স্তক শুনে আসছি। অনেক ছোট জাতের গুরুদেব। মাঘ মাসে তার ওখানে মেলা বসে, লোকজন আসে, দোকান বসরা জমে। আমি একদিন দেখতে যাব। না, যায় না। পুনো বাগদি ছোট জাতের কাণ্ড। সেখানে কি দেখতে যাবি তুই? চুলে যাদের গঙ্গা স্নান না করলে শুদ্ধ হয় না। সেই বিকেলে আমার মাস্তুতে ভাই নন্দ আমায় পাগল ঠাকুরের আস্তানায় বসিয়ে রেখে চলে গেল। বললে, ফিরে না আসা পর্যন্ত বসে থাকবি। একটা বাবলা বনের মধ্যে 2খানা খড়ের ঘর, একটা ছোট গোয়াল ঘর, তাতে 2টি গাই গরু বাঁধা। একখানা খড়ের দাওয়ার অত্যন্ত নিচু, সেখানে খান কত পিঁড়ি আর খেজুর চেটাই পাতা।
বাবলা গাছে ফুল ধরেছে। ফুল ঝরে ঝরে নিকোনো পুচনো পরিষ্কার উঠোনটা ছেয়ে রেখেছে। একটি বৃদ্ধা স্ত্রীলোক গোয়াল ঘরে ঘুঁটের সাজাল দিচ্ছে, আর কেউ কোথাও নেই। এমন সময় একটি লোক বাবলা বনের ওধার থেকে বড় ঘরখানার দাওয়ায় এসে একখানা দা রেখে দিলে। তার কাঁধে এক বোঝা সবুজ জোলা ঘাসের আটি। লোকটার লম্বা দাড়ি বুকের উপরে পড়েছে, মাথায় লম্বা লম্বা জট পাকানো চুল, পরনে অতি মলিন এক কাপড়। দেখে পাগল বলে মনে হয়। লোকটা আমাকে লক্ষ্য করে বললে, কে ওখানে? কে গা? আমার ভয় হয়েছে। আমি আমতা আমতা করে বললাম, এই এই ওই আমার মাসির বাড়ি। সেই বৃদ্ধা বললে, বাওয়ানদের জেলে, বোধ হয় বাবুদের বাড়ি। ভূপেন বাবুর নাতে নন্দ বসিয়ে রেখে গেল। ভয় কি খোকা, ভয় কি? শশা খাবা? শশা খাবো কি? লোকটার হাব ভাব ও রক্তবর্ণ বড় বড় চোখ দেখে আমার প্রাণ তখন উড়ে গিয়েছে। আমি কাঠের পুতুলের মতো আড়ষ্ট হয়ে বসে আছি। দস্যু ডাকাতের গল্প শুনেছি, সেই দস্যু ডাকাতের একজন নয় তো? হঠাৎ লোকটা আমার দিকে এগিয়ে আসতে আসতে বললে, ভয় কি বাবা ঠাকুর, ভয় কি? কিচ্ছু হয়নি, বসো। তারপর একেবারে কাছে এসে অত্যন্ত মোলায়েম স্নেহের হাসি হেসে বললে, আহা বালক। আমি চুপ করে বসে আছি, বোবা শত্রু নেই। লোকটা বললে, নাম কি বাবা ঠাকুর? ভয়ে ভয়ে বললাম, পতিত পাবন মুখোপাধ্যায়। পতিত পাবন? বাহ, বেশ বেশ। পতিত পাবন যিনি, তিনিও তোমার মতো। আহা আহা। লোকটা শেষের কথাগুলো কাঁদো কাঁদো সুরে জোরে জোরে উচ্চারণ করলে। তারপর বললে, ওগো, পতিত পাবনের ভোগ দেবে কি দিয়ে? আমার বাড়ি এসেছেন দয়া করে, সে অদৃষ্ট করিনে যে বাবা ঠাকুর। তোমার ও মুখে কি তুলে দেব? পাকা তাল একটা নিয়ে যাও, তালের বড়া ভেজে দিতে বলো তোমার মাসিকে। আমার কথাগুলো ভালো লাগলো এবং ভয়ও অনেক চলে গেল। কিন্তু ওর রকম সকম দেখে মনে হলো লোকটা পাগল ঠিকই, তাই ওকে পাগল ঠাকুর বলে। পাগল ঠাকুর ছোট ঘরটার দাওয়ায় গিয়ে বসে আমায় কাছে ডাকলে। হাতছানি দিয়ে বললে, এসো পতিত পাবন, এসো এসো। বৃদ্ধা বললে, ওকে ডেকো না, ভয় পেয়েছে। কিন্তু আমি সম্প্রতি নির্ভয় হয়েছি দেখাবার জন্যে পাগলা ঠাকুরের পাশে গিয়ে বসলাম। পাগলা ঠাকুর একখানা খেজুরের চেটাইয়ের উপর বসে এক কলকে তামাক না গাঁজা কি সাজলো। আমায় বললে, তুমি বাওয়ান? হ্যাঁ। পায়ের ধুলো দেবে একটু? আমায় ছুঁয়ো না, মাসিমা বারণ করেছে। পাগল ঠাকুর হেসে উঠে বললেন, কেন, নাইতে হবে বুঝি? তা আমায় ছুঁলে তোমায় নাইতে হবে না। আমি বাওয়ান নই, কিন্তু দয়াল গুরুর নামে থাকি। তিনি আমাদের সকলের চেয়ে বড়। দাও পায়ের ধুলো।
পাগল আমার পায়ের ধুলো নিয়ে মাথায় দিলে। সঙ্গে সঙ্গে আমার শরীরে কি যেন একটা অদ্ভুত ভাব হলো, একটা অদ্ভুত আনন্দের ভাব। সে মুখে বলে বুঝিয়ে দিতে পারবো না। বিশেষত তখন আমি বালক, বিশ্লেষণ ও তুলনা করে দেখবার ক্ষমতা ছিল না। এখন এক একবার ভাবি, পাগল ঠাকুরের পায়ের ধুলো নেওয়াটা হয়তো একটা ছুতো। আমাকে স্পর্শ করবার জন্যই ও পায়ের ধুলো নিতে চেয়েছিল। তারপর ও একটা গান করলে, গান আমার মনে নেই, কিন্তু বেশ গলার সুর। গান গাইতে গাইতে ওর চোখে জল এলো, গাল বেয়ে জল পড়তে লাগলো। ও আমার হৃদ কমলের পরম গুরু সাই। এই কথাটা বারবার ছিল গানের মধ্যে। গান শেষ করেও বারবার বলতে লাগলো, কিছু খাওয়াতে পারলাম না বাবা ঠাকুর, একটা পাকা তাল নিয়ে যাও, বড়া করে দিতে বলো তোমার মাসিমাকে। আমার ভয় এখন সম্পূর্ণ কেটে গিয়েছে। আমি বললাম, তুমি কি করো এখানে? পাগল ঠাকুর হা হা করে হেসে উঠে আমার দিকে চাইলো। তারপর সস্নেহ সুরে বললে, বাবা ঠাকুরের কথা শোনো, হাসতে হাসতে মরি যে। খুব আনন্দ চুটিয়ে দিলেন সন্ধেবেলায় গুরু গোসাই। বলে কিনা, কি করো? আমি এখানে থাকি বাবা ঠাকুর, আর কি করব? গুরু গোসাইকে ডাকি। কে সে? ওই ওই। আমার খুব ভালো লাগছিল এই অদ্ভুত লোকটিকে। এই অল্পক্ষণের মধ্যেই আমি তার দিকে যথেষ্ট আকৃষ্ট হয়ে পড়েছিলাম দেখলাম। এই সময় সন্ধ্যের অন্ধকার নামলো। গায়ে রোয়া আর দেখা যায় না। ও উঠে দোরে জল দিয়ে ধুনো জ্বালালো। উঠোনে একটা ইটের মতো উঁচু মতো জায়গাতে প্রদীপ নিয়ে রেখে দিলে। আমি বললাম, তোমাদের তুলসী গাছ নেই? কেন বাবা ঠাকুর? আমাদের বাড়ি আছে, মাসিমা পিদিম দেয় সন্ধেবেলা। তুলসী রাখিনি তো বাবা ঠাকুর, গুরু গোসাই ওই পিঁড়িতেই আছেন, তুলসী কি হবে? তুমি পুজো করো না বুঝি? তুলসী পাতা না হলে পুজো হয় না। পাগল ঠাকুর হেসে বললে, হয় বাবা হয়, কেন হবে না? সব ফুলে সব পাতাতেই তার পুজো হয়, তবে পুজো আচ্ছা আমি করিনি বাবা। করো না? না বাবা ঠাকুর, আমি ছোট জাত বুনো, তেনার পুজো কি করতে পারি আমি? গুরু গোসাই পায়ে রাখেন যদি, তবে আর পুজো দরকার কি? ফুল বেলপাতা দিয়ে পুজো করবে তোমরা বাউনেরা, আমাদের ছোট জেতের হাতে ও সাজে না, পুজো করতে নেই আমাদের। তুমি তো ভালো লোক। কে বললে আমি ভালো লোক? সবাই বলে, আমি শুনেছি। তুমি যখন বলছো বাবা ঠাকুর, তখন ভালোই হব। এই সময় আমার মাসতুতো ভাই ফিরে এসে আমায় ডাক দিলে। তার সঙ্গে আমি বাড়ি চলে গেলাম। বাড়ি যাওয়ার আগে ওরা আমাকে তাল দিলে, শশা দিলে, আবার আসতে বলে দিলে। পাগল ঠাকুরের সঙ্গে আমার এই প্রথম দেখার পরে প্রায় 5 বছর কেটে গেল। মাসিমার বাড়ির সেই গ্রামে
আমার যাওয়া ঘটেনি এই 5 বছরের মধ্যে। 1913 সালে 3য় শ্রেণীতে প্রমোশন পেয়ে স্কুলের ঝক্কি কিছুদিন এড়াবার জন্য চলে গেলাম আবার মাসিমাদের বাড়ি। মাসিমা বললেন, এসো বাবা এসো, বুড়ো মাসিকে ভুলেই গেলে। থাক থাক, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। আমার মনে আছে, দু একটা কথার পরে আমি বুড়িকে জিজ্ঞাসা করলাম, মাসিমা, সেই পাগল ঠাকুর আছে তো? মাসিমাকে বুড়ি বললাম বটে, কিন্তু তিনি সত্যিকারের বুড়ি এখনো ঠিক নন। যৌবনে তিনি সুন্দরী ছিলেন। আমি যখনকার কথা বলছি তখনও তিনি তত মোটা হননি। বেশ দোহারা সুঠাম চেহারা, ফর্সা রং, বড় বড় চোখ। মাথার চুল কেবল ছোট করে ছেঁটেছিলেন বিধবা হবার পর। দেহে জ্বরার আক্রমণের কোনো চিহ্ন তখনও স্পষ্ট হয়ে ওঠেনি। তার উপর মাসিমা ছিলেন গ্রাম্য জমিদারের ঘরের বধূ। চাল চলনে একটা সেকেলে বনেদি ও স্পর্শ ভীরু, ঈষৎ গর্বিত আভিজাত্য সদা সর্বদা বর্তমান থাকত। মাসিমা তাচ্ছিল্যের স্বরে বললেন, কে? ও, সে পাগল ঠাকুর? হ্যাঁ, বেঁচে আছে। কেন, তার খুঁজে তোমার কি দরকার? এখানে তোমার কথাটার প্রয়োগ যে বিরক্তি সূচক তা আমার বুঝতে দেরি হলো না। মাসিমা জমিদারের বাড়ির বউ। তার বোনপো তাদেরই গ্রামের এক ছোট জাতের গুরুর সঙ্গে মিশবে, এটা তার ভালো লাগলো না। অবশ্যই একটু বলা উচিত যে তারা নামেই তখন জমিদার, কিছুই ছিল না তখন। সংসারে বিষম টানাটানি চলছিল, তাও জানতাম। নতুবা নন্দ জমিদারের ছেলে হয়ে কাঁটাতোর হাট থেকে বেগুন বয়ে আনবে কেন ফি হাটে? মাসিমার প্রশ্নের জবাব দিলাম, আমার কোনো দরকার নেই সেখানে। সেবার আলাপ হয়েছিল, তাই বেঁচে আছে কিনা জানতে চাইছি। বাঁচবে না তো যাবে কোথায়? মেলা হয়? পাগল ঠাকুরের মেলা কেন হবে না? যত বেটা বুনো বাগদির গুরুদেব, শুধু বেটারা এসে পায়ের ধুলো নেয়, হই হল্লা করে, ছাঁটা মারো, গুরু গুরু। গুরু এমনি গাছের ফল কিনা? আমি কিন্তু বিকেলেই পাগল ঠাকুরের বাড়ি গিয়ে হাজির। সেবারকার সেই প্রথম দর্শনের স্মৃতি আমার বালক মনে একটি রহস্যজনক স্থান অধিকার করে আছে তখনও। আবার তাদের সেই দুখানা খড়ের ঘর, নিকোনো পুছনো গোবর লেপা উঠোন, ঝিঙের ফুল ফোটা গঙ্গার তীরে অপরাহ্ন শোভা কত কাল পরে দেখলুম। পাগল ঠাকুরের দাড়ি আরো সাদা হয়ে নারদ মুনির মতো দেখতে হয়েছে, তবে বার্ধক্যজনিত কোনো শীর্ণতা বা দৌর্বল্য নেই শরীরে। খুব শক্ত সামর্থ্য, লাঠি লাঠি চেহারা, মুখে সেই হাসি। এবার আর আমি নিতান্ত বালক নেই, অনেক জিনিস বুঝি, আগের ভয় আর নেই। বললাম, তোমাকে বড় ভালো লেগেছিল সেবার, বড্ড মনে হতো তোমাকে। হেসে বললে, গুরু গোসাইয়ের কৃপা বাবা ঠাকুর, তুমি যে পতিত পাবন, পতিতকে উদ্ধার করতে আসবা না? ওসব কথা আমায় বলতে নেই। তুমি আমার নাম মনে রেখেছো যে দেখছি। তুমি আমায় মনে রেখেছিলে, তাই আমিও তোমার কথা মনে রেখেছিলাম। আয়নায় মুখ দেখা যে বাবা ঠাকুর,
যেমন দেখাও তেমনি দেখি। একটা গান করো। ওকে আর দ্বিতীয়বার খোসামত করতে হলো না। সেবারকারের সেই বৃদ্ধাকে দেখলাম এবার। তাকে ডেকে বললে, একতারাটা দাও তো, পতিত পাবন ঠাকুরকে একটা গান শোনাই। কিন্তু বাবা, একটা কথা বলি। বলে সে হাসি হাসি মুখে আমার দিকে জিজ্ঞাসা নেত্রে চাইলে। আমি বললাম, কি? ও একটা আলাভোলা অসহায় ধরনের অনুরোধ যেন করেছে, এমনই ভাবে বললে, আমি যেমন তুমি গান শুনিয়ে গেলাম, তুমি পতিত উদ্ধার করতে এমনই ধারা আসবা তো? বলি, হ্যাঁ গা, ও ঠাকুর। না, ও পাগলামি শুরু করেছে আবার। কাকে কি বলে যে। পাগল ততক্ষণ একতারা বাজিয়ে গান শুরু করে দিয়েছে। ও আমার হৃদ কমলের পরম গুরু সাইঁ। রেতে আলো দিনে তারা, রাত নাই দিন নাই। তোমার সেথা বাঁশের ঝাড়ে, অরূপ রূপের পাথার পাড়ে। বাঁশের ফুলে ভুবন আলো দেখতে এলাম তাই। চলার পথে বাদল দিনে, তোমার সেই বাঁশতলাতেই দিও ঠাঁই। ও আমার হৃদ কমলের পরম গুরু সাইঁ। সেই ছেলেবেলার শোনা গানটা। ওর গান গাওয়ার ধরনটা আমার বেশ লাগে। চোখ উল্টে উদাস নেত্রে ওপর পানে চেয়ে, সে ভাবই আলাদা। গলা ভালো না, ভাঙা গলা। দুটো বেসুরো সুর যেন এক গলা থেকে বেরিয়ে আসছে। তাই কি চোখ দিয়ে যখন ওর দরদর চল নেমে এলো, তখন আমাদের গ্রামের বিখ্যাত যাত্রার জুড়ি দাশু পরামানিকের চেয়েও ওকে সুকণ্ঠ বলে মনে হলো। আরো একটা, তারপর আরো একটা। সরাটির চরে ঝিঙে ফুল ফুটেছিল সেবার। ঝিঙে ফুলের হলুদ ক্ষেত আর পাগল ঠাকুরের গানের খ্যাপাটে সুর একতারে বাঁধা। ধু ধু সরাটির চরে, নির্জন সরাটির চরে ঘুলি ঘুলি আধো অন্ধকারে কেউ ঝিঙে ফুল ফুটতে দেখেছিলে 30 বছর আগের এক ভাদ্র সন্ধ্যায়? তাহলে পাগল ঠাকুরের গান বুঝতে পারবে। আমি এক মনে শুনছি। হঠাৎ গান থামিয়ে ও বললে, কি খাবা? কিছু না। সে বললে হবে কেন? আমারে পেশাদ দেবে এখন কে? আমি খেতে আসিনি তোমার কাছে, তোমাকে দেখতে এসেছি। 5 বছর পরে এলাম। পাগল ঠাকুর বিস্ময়ের সুরে পড়লে, 5 বছর হয়ে গেল এরই মধ্যে? কি জানি, দিন রেতের হিসেব তো রাখিনি। তা তুমি অনেক বড় হয়ে গিয়েছো বাবা ঠাকুর। তখন ছিলে এত বড়। ওগো শোনো। সেই বুড়ি কাছে এসে বললে, কি বলছো? খোকা বাবু কে? আমি বললাম, চিনতে পারলে না? সেই এসেছিলাম 5 বছর আগে, নন্দর মাসতুতো ভাই। আমার নাম পতিত পাবন। বাবা ঠাকুর, বড় খুশি হলাম তুমি এসেছো। আর চোখে ঠাওর হয় না আগেকার মতো। ভালো আছো? হ্যাঁ, তা আছি। এখন স্কুলে পড়ছি। এবার 3rd ক্লাসে উঠেছি ফার্স্ট হয়ে। তা হবে, তোমাদের সব ভালো হোক। গুরু গোসাইয়ের দয়ায় সব নিরোগী হয়ে থাকো। পাগল ঠাকুর বললে, ঘরে কিছু আছে? বাবা ঠাকুরের সেবা লাগাও। আমার দুর্বল প্রতিবাদের সত্ত্বেও
সেবা লাগানোর কাজে এলো একটি পাকা পেঁপে। আমি খাচ্ছি, ও হাত পেতে বালকের মতো সুরে, অথচ নারদমুনির মতো দাড়ি নিয়ে। আমার ঠাকুর দাদার বয়সী লোক নিঃসংকোচে বললে, দাও একখানা। দিলাম, যেন আমার সমবয়সী খেলুড়ে। বললাম, তোমার এখানে থাকতে ভালো লাগে। পাগল ঠাকুর হেসে বললে, তোমাকে যে আমার রাখতে ভালো লাগে, থাকবা এখানে? ইচ্ছে তো করে, বাড়ির লোকে থাকতে দেবে না যে। পাগল ঠাকুর একটা মাটির পাত্র থেকে গুড় তুলে দা কাটা তামাক মাখলে বসে বসে। একটা কলকে ভরে তামাক সেজে হাতে করেই টানতে লাগলো। নিজেই একটা হাড়ি চড়ালো উঠোনের এক উনুনে। আমি বললাম, হাড়িতে কি হবে? বাবা ঠাকুর, খিদে পেয়েছে, কিছু খাবো, দুটো চাল দিয়ে যাও গো। হাড়িতে এক খুঁচিটা মোটা রাঙা আউশ চাল ফেলে দিয়ে একটু পরে বড় বড় গোটা কত পাকা জগ্গি ডুমু সামনের জঙ্গল থেকে পেড়ে নিয়ে আঠা শুদ্ধই ফেললে হাড়িতে। আমি বসে বসে ওর খাওয়ার মজা দেখছি। ও আবার আমার পাশে এসে তামাক খেতে লাগলো। আমায় বললে, বাবা ঠাকুর, ওপারের বুনো পাড়া উচ্চন্নে গেল ওলা ওঠাতে, রোজ সেখানেই যাই, সারা দিন থাকি। এই খানিকটা আগে এইছি, তাই বড্ড খিদে পাইছে। সেখানে কি করো? আমি কি কিছু করি? তিনি গুরু গোসাই করান, যাদের কেউ নেই আমার অকেজ হাত দিয়ে তিনি তাদের মুখে জল দেন, ওষুধ দেন। আমার হাত ধন্য হয়ে গেল। আমার হাত না দিয়ে অন্য কারো হাত নিলেই পারতেন। তেনার কৃপা। গুরু গোসাইকে আজ বলতে হবে। ওই যে উনি নিরাকার, সব ঘটে আছেন যিনি। তাই তো তুমি আমার পতিত পাবন ঠাকুর, তুমিও যা তিনিও তা, তোমার মধ্যেই তিনি। যারা রোগী ওলা উঠায় বমি করেছে, হলদে হয়ে গিয়েছে চোখের শিরা, হাতে পায়ে খিঁচুনি ধরেছে, গলা ঘড় ঘড় করছে, তাদের মধ্যে জনায় জনায় তিনি। তিনি উঁকি মারেন ওদের চোখের মধ্যে থেকে, বেশ দেখতে পাই। বমি ঘাটি ঘেন্না আসে না, মনে হয় গুরু গোসাইয়ের সেবা করছি। খেলা, সব তার খেলা, তার আবার রূপ লীলা। আমায় নিয়ে যাবে বুনো পাড়ায়? তোমার সঙ্গে যাব। হ্যাঁ, ওরে বাবারে, অমন কচি সুন্দর নূতন হাত বমি ঘাটবার জন্য নয়, তার এখনো দেরি আছে। ওসবের জন্য তাড়াতাড়ি কি? পড়ো, এখন খুব মন দিয়ে পড়ো। একটু পরে ও ভাত নামালো। একটা আঙট কলার পাতে ঢেলে জগ্গি ডুমুরগুলো টিপে টিপে নুন তেল নিলে মাখিয়ে। আমায় বললে, কিছু মনে করো না বাবা ঠাকুর, আমি খাই, হুকুম করো। আমার অনুমতির প্রয়োজন কি বুঝলাম না, তবুও বললাম, বারে খাও, আমি কি বলবো, খাও। শুধু ডুমুর ভাতে খেতে পারবে? কেন পারবো না বাবা ঠাকুর, একটা যা হয় হলেই হলো। জীবের সুখ যত বাড়াবে ততই বাড়ে, ওর মধ্যে কিছু নেই। কে হাট বাজারে ছোটে দুটো খাওয়ার জন্যে? জঙ্গলে
গুরু গোসাই সব করে রেখেছেন। ডুমুর আছে, তেলেকুচো ফল আছে। আমি আশ্চর্য হয়ে বললাম, তেলাকুচো? হ্যাঁ বাবা ঠাকুর, তেলাকুচো ভাতে খাও, ভাজা খাও, তেলাকুচোর পাতা ভাজা খাও, দিব্যি জিনিস। পেয়ারা ভাতে ভাত খেয়ে 1 মাস কাটিয়ে দেই। উঠোনে ওই দেখো পেয়ারা গাছ, পেয়ারা হয়নি, তাহলে তোমায় দিতাম। কেন যাব বলো হাটে বাজারে? তোমার উঠোনে তরি তরকারি করো না কেন? বড্ড খাটতে হয় ওর পেছনে, ঝঞ্ঝাট। খেয়ে অত ঝঞ্ঝাট করে, সে সময়টা গুরু গোসাইয়ের নাম নিলে কাজ হবে। ওই শশার গাছ করা হয় শুধু গুরু গোসাইয়ের সেবায়ের জন্য। পাগল ঠাকুর খেয়ে উঠে এঁটো পাতা ফেলে দিলে। রাজ্যের কুকুর জড়ো হয়েছিল আগে থেকে। পাতের অনেকগুলো ভাত ওদের সামনে ছড়িয়ে দিলে। আবার তামাক সাজতে বসলো। তামাক খেতে খেতে বুড়িকে বললে, প্যাকাটি দাও গোটা কতে, একটা মশাল করি। আমি বললাম, কি হবে? এখনই আবার বুনো পাড়ায় যেতে হচ্ছে, 2টো রুগী এড়িয়ে আছে, দেখে এসেছি। তাদের ফেলে থাকতে পারবো না। নবীন ডাক্তারকে বলে এসেছি যাবার জন্যে। এখন গুরু গোসাইয়ের কৃপা হলে সেরে উঠতে পারে, আর তিনি যদি চরণে টানেন তবে হয়েই গেল। আহা, ওর চোখে প্রায় জল এসে পড়ল। আমার হঠাৎ বড় উদ্বেগ হলো ওর জন্য। ও যেন আমার আত্মীয় কত কালের। আমি দাঁড়িয়ে উঠে বললাম, তুমি যেও না সেখানে, যদি তোমার হয়। বড় খারাপ রোগ। পাগল ঠাকুর হেসে বললে, ওই দেখো বাবা ঠাকুরের কথা, তার নিয়ে সব। তার যদি ইচ্ছে হয় এই খোলসটা বদলাবে, তবে তাই হবে। তিনি যেখানে নিয়ে যাচ্ছেন সেখানে যেতেই হবে। আমি তো যাচ্ছি না, তিনি নিয়ে যাচ্ছেন, তাই যাচ্ছি। আমি কেউ নই। একটা অদ্ভুত ভাব ওর মুখে ফুটে উঠল কথা কথা বলবার সময়। বুড়ি বললে, রাত্রিরে ফেরবা তো? ও বললে, তা বলা যায় না, তুমি ঝাঁপ খুলে রেখো, আসি তো ঝাঁপ খুলে ঢুকবো। চলো বাবা ঠাকুর, সন্ধে হয়েছে, তোমায় পৌঁছে দিয়ে ওই পথে চলে যাই। আমি বললাম, আমায় এগিয়ে দিতে হবে না, একাই যেতে পারবো। কারণ মাসিমা টের পেয়ে যাবেন যে আমি এতক্ষণ কোথায় ছিলাম। তিনি পছন্দ করবেন না আমার এখানে আসা যাওয়াটা, মনে মনে তা আমি জানি। সুতরাং কদবেল তলা দিয়ে একাই বাড়ি চলে গেলুম। মাসিমাকে পাগল ঠাকুরের কথা কিছুই বলিনি। তিনি নিজেই জিজ্ঞাসা করলেন, ওদিকে গিয়েছিলি নাকি? কোন দিকে? পাগল ঠাকুরের আখড়ায়। হ্যাঁ, একটু বসেছিলাম, বেশ ভালো লোক। কোথায় কলেরা হয়েছে, নিজে গিয়ে তাদের সেবা করেছে রাত্রির বেলাতে। ওই পর্যন্ত। উনি চুপ করে গেলেন। বুঝলুম না রাগ করলেন কিনা। তারপর দিন আবার বিকেলে পাগলের আখড়ায় গিয়ে হাজির হই। কিসের একটা টান অনুভব করলাম, না গিয়ে থাকা গেল না। পাগল ঠাকুর আপন মনে বসে গান করছিল একখানা তালপাতার চেটাই পেতে। ওর গানই ওর উপাসনা। ওর মুখে গান শুনলেই আমার তা মনে হয়েছে
আমার বয়স কম হলেও আমি তখন অনেক বুঝি। ওর মতো ভক্তি আমি কারো দেখিনি। মাসিমাকে বাড়ি ফিরে কথাটা আমি বলেছিলাম। মাসিমা গীতা নিয়মিত পাঠ করতেন। রামায়ণ মহাভারত তার বড় প্রিয় ছিল। ব্রত উপবাস করতেন। রোজ ভোরে গঙ্গা স্নান করে পুজো আর্চা করতেন বেলা 9টা পর্যন্ত। কৃষ্ণ ঠাকুরের ছবিতে চন্দন মাখাতেন, ফুল দিতেন। পাগল ঠাকুর ওসব কিছু করে না, অথচ সে ভক্ত লোক। এ কথা মাসিমা বুঝবেন না। তবুও মাসিমা মন দিয়ে কথাটা শুনলেন, শুনে চুপ করে রইলেন। পাগল ঠাকুরকে বললাম, কখন এলে কাল রাত্রিরে? সারা রাত ছিলাম বাবা ঠাকুর, দুটোই মারা গেল। শ্মশানে গেলাম তাদের ভাসিয়ে দিতে। পোড়ালে না? গরিবের লোকেদের পোড়াচ্ছে কে বাবা ঠাকুর? কাঠকুটো কোথায়? গুরু গোসাইয়ের নামে গঙ্গার বুকে ভাসিয়ে দিলাম। আর ভাবনা কিসের? দেহটা হাঙর কুমিরে খেলেও দেহ নিয়ে জীবের উপকার হলো। পুড়িয়ে দিয়ে ফল কি বলো? ওদের একটা ছেলেকে নিয়ে এলাম আমার এখানে। ওই দেখো, কাঠ কুড়িয়ে আনছে। ছোট ছেলে, কেউ নেই। গুরু গোসাই তাই আমার ঘাড়েই চাপালেন। তার হুকুম। ও এমন ভাবে কথা বলছে যেন ভগবান ওর সঙ্গে পরামর্শ করেন সব কথায়। আমার হাসি পেল। যা হোক, ওর মন ভারী সরল। আমাকে ওই পাগল ঠাকুর ভয়ানক বেঁধেছে ক্রমে বুঝছি। বিকেল হলেই আসতে হবে যেন ওর এখানে। ও আমাকে কিছু খেতে দেবে, তারপর গান শোনাবে। কোনো বৈষয়িক কথা ওর মুখে শুনিনি। অনেক পরে বয়স হলে এসব ভালো করে বুঝেছিলাম। আমি বললাম, তুমি মাছ ধরো? না বাবা ঠাকুর। তোমার বাড়ি কোথায় ছিল? অন্য লোক হলে এ কথার উত্তর দেয় না, কিন্তু পাগল ঠাকুরের মতো সরল লোকের কোনো কিছুই গোপনীয় নেই। সে বললে, শঙ্করপুর, কাঁচড়াপাড়ার ওদিকে, এখান থেকে 8-9 কোষ। বাড়িঘর আছে সেখানে? কিছু নেই, আমরা গরিব লোক। খড়ের কুড়ো ছিল, ভেঙে গিয়েছে। ভিটেতে কিচ্ছু নেই। মস্ত এক তাল গাছ হয়ে আছে, সেবার দেখে এসেছিলাম। আপনার জন কেউ নেই? এই যে বাবা ঠাকুর, ভুল কথা বললে। আপনার জন নেই কেন? এই তুমি তো আমার আপনার জন। গুরু গোসাই সবাইকে আপন করে দিয়েছেন যে। কদিন থাকো? আর 2 দিন ছুটি আছে মোটে। মোটে 2 দিন, তারপর চলে যাবা? দুঃখ দিতে আসো কেন বলো তো? তুমি চলে গেলে আমার বড্ড কষ্ট হবে দিন কত। বিকেলটা কাটবে না। গুরু গোসাইয়ের ইচ্ছা। বলে সে দীর্ঘশ্বাস ফেললে। সেই মুহূর্তে ও আমার বড় কাছে এসে পড়ল, আর দূরের লোক রইল না। বাকি 2 দিনও রোজ বিকেলে ওখানে যাই। বুনোদের সেই ছোট ছেলে এরই মধ্যে নিজের হয়ে গিয়েছে। সে দেখি রান্নাঘরে আউশ চালের পান্তা ভাত, বেগুন পোড়া আপনি হাঁড়ি থেকে বেড়ে নিচ্ছে দিব্যি, নিজের ঘরের মতো। পাগল ঠাকুর আমায় নিয়ে ছোট ঘরের দাওয়ায় বসে আর গান করে। একতারা বাজিয়ে ওর বেসুরে গলায় যখন গান করে, তখন প্রতিদিন এই গঙ্গার চরে
কখনো বিরাট দেবের আবির্ভাব প্রত্যক্ষ করি। ওদিকে বিষ্ণুপুর গ্রামের বাঁশবন, ঘোষপাড়ায় বাবুদের লিচু বাগান, সব কেমন অদ্ভুত মনে হয়। সরাটির চরের কাশবনের পেছনে মস্ত আকাশটা লাল হয়ে ওঠে অস্ত সূর্যের আভায়। আমার অল্প বয়স বলেই হোক বা যে জন্যই হোক, কি অদ্ভুত টান যে হয়ে উঠেছিল পাগল ঠাকুরের ওপর, এখন মনে ভাবলে আশ্চর্য হই। বাল্যের সে কয়েকটি দিন এর আনন্দ আর ফিরে পাবো না, তেমন ধরনের আনন্দ আর পাইনি কখনো। পাগল ঠাকুর গান থামিয়ে একতারা নামিয়ে রেখে এক গাল হেসে বললে, আনন্দ করো, আনন্দ করবার জন্যে এক পাশে পড়ে আছি। গুরু গোসাইয়ের দয়ায় শুধু আনন্দই নিয়ে আছি। ওর হাসি ভরা উজ্জ্বল চোখ দুটি আর নারদের মতো সাদা দাড়ি, শিশুর মতো সরল মুখ ওর কথার সত্যতা সপ্রমাণ করত। সেই আনন্দ ছোঁয়াচে রোগের মতো পেয়ে বসত সবাইকে যে ওর সংস্পর্শে আসত। এর একটা উদাহরণ মধ্যে একদিন প্রত্যক্ষ করলাম। কোথা থেকে একদল মেয়ে পুরুষ ওর এখানে এলো, বোঁচকা বোঁচকি এক একটা পিঠে বাঁধা। শুনলাম ওরা পাগল ঠাকুরের শিষ্য, ওই যে মাসিমা বলেন ছোট জেতের গুরু। কিন্তু গুরুর মতো সম্ভ্রম সূচক ব্যবহার করে ওরা দূরে রইল না। সবাই একসঙ্গে বসে তামাক খেলে, হাতে হাতে কলকে পরিবেশন করে। পাগল ঠাকুরের চারিদিকে গোল হয়ে বসে একতারা বাজিয়ে গান করলে, হাসি খুশি আনন্দ খাওয়া দাওয়া। ওদের মুখ দেখে মনে হলো জীবনে ওদের কোনো দুঃখ কষ্ট নেই। খাওয়া দাওয়া তো ভারী, পাগল ঠাকুরের ভান্ডারে কারো পর নয়, অথচ যার যা খুশি নিজের হাতে চাল বার করে নিচ্ছে। বুনোপাড়া থেকে দুটো রাঙা শাকের ডাঁটা নিয়ে এলো, ডুমুর পারলে, চড়ালে ভাত, নুন ছড়িয়ে সবাই আঙট কলার পাতায় ভাত ঢেলে একসঙ্গে খেলে, গুরুও বাদ গেল না। দিনটা আনন্দ করে সন্ধ্যের দিকে সবাই বোঁচকা বুচকি নিয়ে চলে গেল। আমিও চলে এলাম তার পরের দিন। এরপরে আবার সে গ্রামে যাই যেবার ম্যাট্রিক পাস দিয়ে কলেজে ঢুকেছি। মাসিমা আগের চেয়ে বৃদ্ধা হয়ে পড়েছেন, চোখে ভালো দেখতে পান না। বললাম, পাগল ঠাকুর বেঁচে আছে? মাসিমা বললেন, আছে না তো যাবে কোথায়, তোমার বুঝি সেখানে যাওয়া চাই? আহা, কি যে দেখেছ ওর মধ্যে তুমি, ছেলেবেলা থেকে দেখে আসছি এই কাণ্ড। পাগল ঠাকুরকে অন্য চোখে দেখলাম। সেই ছোট খড়ের ঘরের আশ্রম, সেই সদানন্দ সাদা দাড়িওয়ালা বৃদ্ধ, সব তেমনি আছে। 4 বছর আগের মতো চেহারাই আছে, বিশেষ কোনো পরিবর্তন নেই। আমাকে দেখে বললে, বাবা ঠাকুর যে, আরে এসো এসো, তোমার কথা কত বলি, কবে এলে? আজি, তুমি ভালো আছো? গুরু গোসাইয়ের কৃপায় ভালোই আছি, বসো। গান শুনবা? গান শোনার জন্যই তো আসা। শশা খাবা না ছেলেবেলার মতো? না, শোনো, এখন আর ছেলে মানুষ নই, তুমি যা খুশি খেতে দিতে পারো, ভাত পর্যন্ত। ছেলে মানুষ নই আর, কারো ইন্তজারের মধ্যে নেই এখন। তোমার এখানে খাবো তাতে দোষ কি? রাঁধো না তেমনি ডুমুর ভাতে ভাত। পাগল ঠাকুর ভয়ের ভান করে হেসে বললে,
ও বাবারে, বাওনে জাত মেরে দেই এই সন্ধেবেলা? তা হবে না। আর কি খাবা বলো? ওগো, শোনো এদিকে, একে চেনো? সেই যে। বুড়ি কুঁজো হয়ে পড়েছে আরো, চোখে ভালো দেখে মনে হলো না। কাছে এসে বললে, কে? ওই সেই যে ভূপেন বাবুদের বাড়ির ছেলেটি। কত বড় হয়েছে, আর কি চমৎকার দেখতে হয়েছে দেখো। শোনো, দুটি চাল আর কাঁঠাল বিচি ভাজা ভেজে নিয়ে এসো তো, খেতে দিই। চা খাও বাবা ঠাকুর? চা করে দিতে পারি। একজন এখানে চা রেখে গিয়েছে, সে মাঝে মাঝে এসে চা খায়। খাবে? করো। চা করতে গিয়ে ওরা দুজনে ভীষণ বিপদে পড়ল। বুড়ো বুড়ি নানা পরামর্শ করে, একবার জল ফোটায় আবার নামায়। আধ ঘন্টা হয়ে গেল, রান্নাঘর থেকে বেরোয় না। কাঁসার ঘটিতে গরম জল আর চা একসঙ্গে গুড় সহযোগে সিদ্ধ করে ও অবশেষে এক ব্যাপার করে নিয়ে এলো। সবাই মিলে অর্থাৎ তিনজনে মহানন্দে তাই পান করা গেল। তারপর তামাক সাজতে সাজতে বললে, এইবার কি খবর বলো বাবা ঠাকুর? তোমায় দেখতে এলাম। আমায় কি আর দেখতে আসবা? ভালোবাসো তাই, নইলে আমি কি একটা দেখবার মতো লোক? জানো, তোমাকে একজন দার্শনিক বলে মনে হয়। সে কি বাবা ঠাকুর? আমার মনে হয় তুমি একজন দার্শনিক, সত্যিকারের দার্শনিক, ঋষির মতো লোক। তোমাকে লোকে চেনে না। হে, ওসব কথা আমায় বলো না। আমাকে তিনি পায়ে দাস করে রেখেছেন, তার দয়া। আমার কোনো গুণ নেই বাবা ঠাকুর। আনন্দে রেখেছেন, আনন্দে আছি। গান শোনো। আমার চোখ অনেকটা খুলেছে আগেকার চেয়ে। বৃদ্ধের সরল পবিত্র মুখভাগ আর সহজ আনন্দ ওকে আমার চোখে ঋষির পদবিতে উঠিয়ে দিয়েছে। পাগল ঠাকুর যদি ঋষি নয়, তবে ঋষি কি? লেখাপড়া জানলে আর ২-৩ হাজার বছর আগেকার ভারতবর্ষের লোক হলে এই লোকই উপনিষদ রচনা করত। সরাটির চরের মতো উদার হতো তার বাণী, ঝিঙে ফুলের সৌন্দর্য থাকতো তার ভাষায়। সন্ধ্যের সকালে বাঁশবনের পক্ষী কুজনের মতো শান্ত সহজ আনন্দ মিশিয়ে থাকতো তার অঙ্গে অঙ্গে। কিন্তু একে কেউ চিনলে না। আমার সারা জীবন ওর তত্ত্ব সহজ আনন্দের মন্ত্রে দীক্ষিত। যেবার বিবাহ করে মাসিমাকে নববধূ দেখাতে গিয়েছিলাম ওদের গ্রামে, ভেবেছিলাম পাগল ঠাকুরের ওখানে নিয়ে যাব। আসল উদ্দেশ্য ছিল সেটাই। কিন্তু পাগল ঠাকুরকে আর দেখতে পাইনি। সেও এক বিকেলে গেলাম ওর আখড়াতে। বাবলা গাছের তলায় ওর সমাধি। ওর সম্প্রদায়ে নাকি সমাধি দেওয়াই নিয়ম। মাটির একটা লম্বা ঢিবি, বাবলা ফুল ঝরে ঝরে পড়ছে তার উপর। কোন শিষ্য কতগুলো দোপাটি ফুলের গাছ রোপণ করে দিয়েছে মাটির ঢিবিটার চারিপাশে। পাগল ঠাকুরের নশ্বর দেহের হাড় কখানা ওরই তলায় মাটি মুড়ি দিয়ে আছে। ওকে এখানকার কেউ চিনলে না। মাসিমা তো এত গীতাপাঠ করেন, মন্ত্র জপ করেন। তিনিই বলেন, হ্যাঁ বাবু, তোমার সেই পাগল ঠাকুর আজ বছর 2 হলো মারা গিয়েছে।
কে জানে, ওসব ছোট লোকের খবর রাখিনি, রাখবারও সময় পাইনি। সেই বুড়ি কেবল বেঁচে আছে আজও। তাকে সন্ধ্যের পিন্ডিম জ্বালাতে দেখলাম সমাধির সামনে, রেড়ির তেলের মাটির পিন্ডিম। খড়ের ঘরের খড় উড়ে পড়েছে। আখড়ার অবস্থা অতি খারাপ। কারো দৃষ্টি নেই এদিকে মনে হলো। সংসারে এমনই হয়। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।